শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এসেছেন টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কসর আহমেদ। দর্শকের বিষয়ের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করেছে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবে। আগে চলে যাচ্ছে মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুধু যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, স্বাস্থ্যে বরাদ্দ কম, ফেরত বেশি, গড়ে ফেরত 28% অর্থ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বরাদ্দ, জিডিপির 0.76%। গত 5 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ ফেরত 2022 থেকে 23 অর্থ বছরে। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত হাত পড়েনি এডিপির 68% বরাদ্দে, অর্থাৎ এই বছরও সেই টাকা কিন্তু ফেরত যাবে। আমরা দেখছিলাম সেই ধরনের ঘটনা। আমরা দেখছি যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের স্বাস্থ্য বাজেটের সবচেয়ে কম জিডিপি যেখানে বাংলাদেশে হয়, সেই টাকাও আসলে পুরোটা খরচ করবার মতো কিন্তু পরিস্থিতি এখনও পর্যন্ত হয়নি এবং প্রতি বছরই মোটা দাগের একটি অংশ সেটি কিন্তু আবার ফেরত যায়। ফলে এই যে মানুষের স্বাস্থ্য যে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহার কিন্তু আমরা দেখছি অনেকটাই কার্যকরী হয়েছে। তবে এই যেগুলো অর্থ বরাদ্দ হচ্ছে, সেই বরাদ্দকৃত অর্থ যদি প্রকৃত জায়গায় আসলে কাজে লাগানো যায়, তাহলে কিন্তু মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর যেই লক্ষ্যে কাজ করছে আওয়ামী সরকার, সেটি অনেকটাই বাস্তবায়ন হবে। দর্শক, আমরা এর পাশেই যে সংবাদটি দেখছি, আসলে যে সংবাদটি কয়েকদিন ধরেই পত্রিকাগুলোর একেবারে শুরুতেই প্রাধান্য পেয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের একজন সংসদ সদস্য ঝিনাইদহ 4 আসনে আনোয়ারুল আজিম আনার, সেই আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড যেটি হয়েছে সেটি নিয়ে একটি জটলা ছিল। এখন আবার শুরু হয়েছে তার যেই লাশের টুকরা, যে একটি লাশের টুকরা হলেও তার মেয়ে কিন্তু গতকাল যে দাবি জানিয়েছেন, বাবা লাশের একটি টুকরো হলেও স্পর্শ করতে চাই। আমরা দেখছি যে এই যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা আসলে যে কোনো টিভি সিনেমার সিরিয়ালকেও আসলে সেটি অবাক করে ফেলে। সেটি হচ্ছে যে আমরা দেখছি যে কসাই ভাড়া করা হয়েছিল তাকে হত্যাকাণ্ডের জন্য। ক্লোরোফর্ম দিয়ে তাকে প্রথমে নিস্তেজ করে, এরপরে কসাইরা তার চামড়া শরীর থেকে আলাদা করে, এরপর সেটিকে টুকরা টুকরা করে ট্রলি ব্যাগে ভরে, তারপর সেটিকে হলুদ মাখিয়ে তারপর সেটিকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। আমরা সেই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ দেখেছি যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। যেই ফ্ল্যাটের মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ফ্ল্যাট থেকে দুজন লোক কিন্তু যখন ঢোকার সময় যে দুজন লোক ঢুকছিল, পরে বেরোয়ার সময় কিন্তু ট্রলি নিয়ে তারাই বের হয়েছে এবং সেই ট্রলিতে করেই আনোয়ারুল আজিম আনারের যে মরদেহ, টুকরা টুকরা করা মরদেহ, সেটিকে কিন্তু তারা নিয়ে গেছে এবং তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরে তাদের মুখ থেকে আসলে এই ধরনের কথাগুলো বের হয়ে আসছে। বিশেষ করে বাংলাদেশি কসাই যিনি রয়েছেন জিহাদ, সেই জিহাদের বরাত দিয়ে যতটুকু জানা গেছে সেটি হচ্ছে তিনি বলেছেন যে 1 কোটি রুপি দিয়ে 2 জন কসাইকে ভাড়া করা হয়েছিল এই আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায়। দর্শক, আরও বেশ কিছু বিষয় সামনে চলে এসেছে আসলে কেন তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। এখন এই প্রশ্নই কিন্তু অনেকের মুখে রয়েছে। অনেকেই আমরা বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়ে দেখছি, আজকেও বেশ কয়েকটি গণমাধ্যমে সে একই সংবাদ প্রকাশিত হয়েছে, 500 কোটি টাকার ভাগ না দেওয়ার কারণে এই সিন্ডিকেট যারা রয়েছে, এই সিন্ডিকেট কিন্তু আগে থেকেই তাকে হুমকি ধামকি সহ অনেক কিছু দিয়ে আসছিল। ফলে এই টাকার ভাগাভাগি নিয়েই তাকে হত্যা করা হয়েছে বলে অনেকেই প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে যাদেরকে খোঁজা হচ্ছে, সবাইকে খুঁজে পেলে এবং জিজ্ঞাসাবাদের পর আসলে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে আসলে ঘটনাটি ওই দিন কী ঘটেছিল। এর নিচে আমরা দেখছি সাবেক আইজিপি সেনাপ্রধান কাউকেই বাঁচাবে না সরকার। আমরা দেখছিলাম যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ অবসরপ্রাপ্ত এবং সাবেক পুলিশের জেনারেল ইন্সপেক্টর, আমরা দেখছিলাম যে এই দুইজনেরই যে দুর্নীতির যে অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ নিয়ে কিন্তু এখন অনেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দিকে অনেকেই প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে আসলে শুরু থেকেই, আমরা অনেক আগে থেকেই বলছিলাম যে আসলে দুর্নীতি যেই করুক এবং যত বড় দুর্নীতিবাজি হোক, আওয়ামী লীগ আসলে কোনো দুর্নীতিবাজকে দলে ঠাঁই দেয়নি, দিবেও না। এবং তাদের যে এই যে জিরো টলারেন্স, সেটি তারা কিন্তু বাস্তবায়ন করেছে এবং সেই সংক্রান্ত কথাই কিন্তু গতকালকে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক রয়েছেন ওবায়দুল কাদের, তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে আসলে সাবেক সেনাপ্রধান আইজিপি কাউকেই বাঁচাবেন না সরকার। এর পাশে আমরা একটি বক্স করে একটি সংবাদ দেখছি যে আইসিবি ব্যাংকে সব আছে, টাকা নেই, গ্রাহক দেখলে অস্বস্তি, শাখায় ম্যানেজারদের পাওয়া মুশকিল। দর্শক, অফিস আছে, কর্তা আছে, গ্রাহকও আমানতকারী আছে, কিন্তু টাকা নেই। দর্শক, আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই এবং পৃথিবীর বেশ কিছু দেশেই ক্যাশলেস মানি, অর্থাৎ ইলেকট্রিক মানি আমরা যেটি বলি, সেইভাবে লেনদেন করা হয়। ফলে বাংলাদেশেও কিন্তু সেইভাবেই উদ্বুদ্ধ করা হচ্ছে যে যাতে আসলে ক্যাশলেস
লেনদেন করা হয়। ফলে ঝুঁকি কমানো সহ নানা ধরনের উপকারিতা তো ক্যাশলেস মানিতে রয়েছে। কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটেছে আইসিবি ব্যাংকে, সে আইসিবি ব্যাংকে ক্যাশলেস বলতে আসলে যেটি বোঝায় কোনো টাকা আসলে নগদ টাকাই এখন নেই, কোনো নগদ টাকা তারা দিতে পারছে না, একেবারে দেউলিয়াতের একেবারে ধার প্রান্তেই তারা চলে এসেছে। আমরা দেখছি সেখানে গ্রাহকরা যদি টাকা তুলতে চান তাদেরকে নিয়ে গড়িমসি করে। অনেক গ্রাহকরাই রয়েছে যারা স্বাস্থ্যসেবা নিতে গিয়ে টাকা তুলতে চান, তারাও আসলে এই টাকা পাচ্ছেন। ফলে এক ধরনের জটলা কিন্তু তৈরি হয়েছে। ফলে এই যে ব্যাংক খাতের যেই দুর্বলতা, ব্যাংক খাতের যে সংকট, গত বেশ কয়েকদিন ধরেই, গত এক বছর ধরে আলোচনা হচ্ছিল যে ব্যাংক খাতের সংকটের কথা, আর্থিক খাতের সংকটের কথা নানানভাবে নানান মহলে কিন্তু আলোচনা হচ্ছিল। সম্প্রতি কিন্তু কয়েকটি ব্যাংকের যে অবস্থা সেটি আসলে প্রমাণ করছে যে আসলে এইটি একেবারেই যেই ঘটনা ঘটছে, আসলে একটি দেশের যেই অর্থনৈতিক যে শক্তি, ব্যাংক অর্থনৈতিক যে কাঠামো, সেটি আসলে ভেঙে পড়ার যে ঘটনা ঘটেছে সেটি আসলে এখন থেকেই, যদিও অনেক আগে থেকে উদ্যোগ নেওয়ার দরকার ছিল, যদিও সেটি নেওয়া হয়নি, এখন থেকেই যদি সেটি নিয়ে একেবারে সরকারের সব মহল যদি সজাগ না হয়, পরবর্তীতে কিন্তু এর মাসুল সারা বাংলাদেশের মানুষকেই দিতে হবে। এখন একটি ব্যাংক আরেকটি ব্যাংক, সেটি করে করে বাংলাদেশ ব্যাংকেও আমরা দেখছি যে তথ্যর অবাধ যে প্রবাহ ছিল সেটি নিয়েও এক ধরনের সংজ্ঞা তৈরি হয়েছে। কিছুদিন আগে যারা সাংবাদিকরা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচিও নিয়েছিলেন যে কেন তাদেরকে তথ্য অবাধে প্রবাহ করতে দিতে হবে না। এবং বেশ কিছু সংগঠন রয়েছে তাদের কাছ থেকেও আমরা শুনেছি যে ব্যাংক খাতের যে দুর্বলতা। গতকালকেও আমরা এর আগের দিন দেখেছিলাম যে সিপিডি গবেষণা প্রতিষ্ঠান তারাও কিন্তু বলেছেন যে আসলে বাংলাদেশ ব্যাংক এখন একটি সমিতিতে পরিণত হয়েছে। এই যে আসলে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে। কেন সই করব, আমি কি আসামি নাকি? শিলাস্তি রহমান, কোটি টাকায় কষায় ভাড়া। ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের নির্দেশ আইসিজের। সিরিয়রের পথেই যাবে রেমাল, নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, কাল সন্ধ্যার পর আঘাত করতে পারে। দর্শক, আমরা দেখছিলাম যে এই পর্যন্ত যেই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত এনেছে, এর মধ্যে বাংলাদেশের উপকূলে 17 বছর আগে যে আঘাত এনেছিল, 1.5 দশক আগে ঘূর্ণিঝড় আইলা, সিডর, এই সবগুলো থেকে যে এখন যে ঘূর্ণিঝড় রেমালের কথা বলা হচ্ছে, সেটিও কিন্তু অনেক ভয়াবহ ঘূর্ণিঝড় হবে বলে অনেকেই ধারণা করছে। আবহাওয়া অফিস থেকেও সেই সংক্রান্ত কথাই কিন্তু বলা হয়েছে। এই যে ঘূর্ণিঝড়টি আসলে আঘাত হানবে পটুয়াখালীর খেপুপাড়া হয়ে বাংলাদেশের উপকূলগুলোতে আঘাত হানবে এবং সেটি খুব ভয়াবহ হতে পারে। ফলে সেটি কিন্তু আজকে না হয়ে কালকে নাগাদ সেটি আঘাত হানবার কথা আবহাওয়া অফিসের বরাত থেকে জানানো হয়েছে। তবে যারা এখন পর্যন্ত সেই সব অঞ্চলে রয়েছেন তাদেরকে অবশ্যই সতর্ক অবস্থানে থাকবার জন্য এবং নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে, জানাবো সেটি আপনাদেরকে। রিমান্ডে রহস্যময় সব নাম, গ্রেফতার 3 জন 8 দিনের রিমান্ডে। শাহিনের খোঁজে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে বাংলাদেশ পুলিশ। এই সপ্তাহে ভারত যাচ্ছে ডিবি, ষড়যন্ত্রকারী একজন, বাকিরা ভাড়াটে। ডিএমপি কমিশনার, ভিডিও ফুটেজ ভবন, কিলারদের প্রবেশ 1 এবং প্রস্থান 2। বাবা হারানোর ব্যথা বুঝেন প্রধানমন্ত্রী, আমার বাবা হত্যারও বিচার করবেন এমপি আনারের মেয়ে। রিমান্ডের জিহাদকে নিয়ে গোয়েন্দা টিম খুঁজছে লাশের টুকরো, আদালতে কাঁদলেন শিলাস্তি, বললেন কিছুই জানি না। ভারতে 6ষ্ঠ দফা ভোট আজ, লড়ছেন মন্ত্রী সেলিব্রিটিরা। মামলায় আটকা 85,000 কোটি টাকার খেলাপি ঋণ, তথ্য বাংলাদেশ ব্যাংকের। সিলেটে আরেক কূপে গ্যাসের সন্ধান, সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠকের ফল শূন্য। এরপর নিচে দিকে আমরা দেখছি আবাসিক এলাকার বাণিজ্যিক রূপ, দিনরাত হইচই গিঞ্জি পরিবেশ। অগ্নি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, বাণিজ্যিক ভবন খুঁজতে এলাকা ভিত্তিক জরিপ করছে রাজক। ক্যান্সার হাসপাতালের চাকা তুলতে নিউ ইয়র্কে ব্যস্ত সাকিব। হোয়াইট ওয়াশের সংখ্যায় শান্তরা শেষ 20 আজ। সীমান্তের ওপারে আশ্রয়ের খোঁজে 45,000 রোহিঙ্গা। ঈদ ট্রেনের টিকিট বিক্রি শুরু 2 জুন। দর্শক, আমরা আগামী 17 জুন যেই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সেই ঈদুল আজহার উপলক্ষে অগ্রিম যে টিকিট বিক্রি সেটি কিন্তু 2 জুন থেকে শুরু হবে। আমরা দেখছি যে 14-15 দিন আগে থেকেই টিকিটগুলো দেওয়া হয় এবং ফলে সেটি এখন থেকেই আসলে এই 2 তারিখ থেকেই যারা টিকিট কিনবেন তাদেরকে কিন্তু অগ্রিম 2 তারিখ থেকেই টিকিট দেওয়া হবে। দর্শক, হাতে রয়েছে দৈনিক ইত্তেফাকে সেই একই সংবাদ আমরা দেখছি। এমপি আনোয়ার আজিমকে কলকাতায় যে ফ্ল্যাটে খুন করা হয়, সেই ফ্ল্যাট থেকে 2 জনকে ট্রলি ব্যাগ নিয়ে বের হতে দেখা যাচ্ছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। এমপি আজিম হত্যা, পশ্চিমবঙ্গে লাশের খণ্ডিত অংশের সন্ধানে খালে দিনভর তল্লাশি। কসাই জিহাদ কলকাতা সিআইডি 12 দিনের হেফাজতে। ঢাকায় শিমুল ভূঁইয়া সহ 3 জন রিমান্ডে। চোরাচালানের 500 কোটি টাকার ভাগ নিয়ে খুন হন এমপি আজিম। ভাগের টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয় সিন্ডিকেট। আজিমকে আলটিমেটামও দিয়েছিলেন বার্নাদাররা, যেটি বলছিলাম আমরা একটু আগেই।
প্রবল ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানবে কাল, অভিমুখ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ায় 4 সমুদ্র বন্দরের সতর্ক সংকেত। ঘূর্ণিঝড় প্রবণ এই মাসে বঙ্গোপসাগরে দ্রুত তৈরি হয়েছে একটি ঘূর্ণিবাত। মূল পরিকল্পনাকারী শাহীন গড়ে তুলেছিলেন স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট। গতকাল ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এমপি আজিম হত্যা মামলার 3 আসামি সৈয়দ আমানুল্লাহ, সিরাজুর রহমান ও ফয়সাল ভুঁইয়া। এমপি লাশ টুকরো করার বিভৎস বর্ণনা দিল কসাই জিহাদ। এমন লজ্জার হার কে কবে দেখেছেন? সেমিনারে বক্তারা তাপপ্রবাহে ক্ষতির মুখ হয়ে কৃষি, পানি সম্পদ ও স্বাস্থ্য খাত। ভারতের লোকসভার 6ষ্ঠ দফার ভোট গ্রহণ আজ। পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের সহিংসতার আশঙ্কা। শিল্পের মর্যাদা পাচ্ছেন না বিনোদন পার্ক উদ্যোক্তারা, স্বল্পসূত্র ঋণ সহ প্রণোদনার দাবি। সামরিক তদন্ত প্রতিবেদন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী কপ্টারে গুলির চিহ্ন নেই। দর্শক, প্রেসিডেন্ট রাইসির যে হত্যাকাণ্ড সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত খোলসে আসলে কোনো কিছু জানা যায়নি। এখনও নানানভাবে নানান ধরনের মন্তব্য করছেন। তো আসলে সেটি আসলে পূর্ণাঙ্গভাবে তদন্ত করার পর আসলে বোঝা যাবে সেটিকে আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আসলে দুর্ঘটনা। সেটি এখন অনেকেই গবেষণা করছেন, অনেক দেশ থেকেও সেটি নিয়ে নানানভাবে গবেষণা হচ্ছে। এরপর রয়েছে যুগান্তর। মুস্তাফিজ ও ফয়সালের খোঁজে গোয়েন্দারা, স্বর্ণ ব্যবসার নামে সঞ্জীবাই। এমপি আনার হত্যাকাণ্ড, গ্রেফতারকৃতরা সব দায় চাপাচ্ছে শাহীনের উপর। কলকাতার পুলিশ পেতে পারে ভিকটিমের হার। 8 দিনের রিমান্ডে 3 আসামি, আমি তো সাক্ষী হতে এসেছি, সেলিস্তি রহমান। এমপি আনার হত্যার আসামি আমানুল্লাহ, সাইদ, তানবীর ভুঁইয়া ও সেলিস্তি রহমানকে সিএমএম কোর্টে নেওয়া হচ্ছে। মানববন্ধনে ডরিন, বাবার 1 টুকরো মাংস এনে দাও, ছুঁয়ে দেখব। পশ্চিমবঙ্গের ভাঙ্গড়ে জিহাদ হাওলাদার উর্ফে কসাই জিহাদকে ইনসেটে নিয়ে আনোয়ারুল্লাহ জীবনের লাশের খুঁজে জঙ্গলে তল্লাশি। এরপরে জব্দের আওতায় আসতে পারে বেনজিরের আরও সম্পদ। আদালতের আদেশ স্থগিত চেয়ে রিট করবেন। লাশ টুকরো টুকরো করে কসাই জিহাদ, লাশের খোঁজে জিহাদকে নিয়ে ভাঙ্গড়ে খালে তল্লাশি। লক্ষ্য রিজার্ভে চাপ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আমদানি ব্যয় আসছে আরও কঠোর লাগাম। কৈলাস টিলার 8 নং কূপে মিলল গ্যাস। দর্শক, আমার হাতে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকা খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের এই মুহূর্তে সময় হলে একটি বিরতির ফিরছি, কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকা খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। দর্শক, হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠেও আমরা দেখেছি বেনজিরের আলাদিনের চেরাগ দুদকে বন্দী, যেসব সম্পদ জব্দ। 240 বিঘা জমির মালিক বেনজিরের স্ত্রী শুধুমাত্র। আমরা দেখছিলাম যে তার একটি ফিরিস্তি দেওয়া হয়েছে তার সম্পদের। বেনজির প্রসঙ্গে কাদের অপরাধ করলে কাউকে প্রোটেকশন দেবে না সরকার। ভাওয়াল রিসোর্টকে 2,40,00,000 টাকা জরিমানা। ইসরায়েলকে আইসিসির নির্দেশ, রাফায় হামলা এখনই বন্ধ করতে হবে। সীমান্তের উপরে আশ্রয়ের খুঁজে 45,000 রোহিঙ্গা, বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই। আনার কন্যা হত্যার লোমহর্ষক বর্ণনা আসামিদের। এমপি আনার হত্যা। থাকছে না জিপিএ, গ্রেডিং মূল্যায়ন হবে 7 পর্যায়ে। এসএসসি এইচএসসি নতুন শিক্ষাক্রম। রোহিঙ্গা বিষয়ে হুমায়ুনের তথ্য ভান্ডার। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর হার বাড়ালে বিরূপ প্রভাবের শঙ্কা। এরপরে রয়েছে জনকণ্ঠ। জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে হত্যার রোমহর্ষক বর্ণনা। আখতারুজ্জামানের নির্দেশে 4 জন মিলে খুন করে আনারকে। মুম্বাই থেকে কলকাতায় উড়িয়ে আনা হয় কসাই জিহাদকে। কলকাতায় গ্রেপ্তার জিহাদ 12 দিনের রিমান্ডে, ঢাকায় 3 জন 8 দিনের রিমান্ডে। বেনজিরের সম্পত্তি জব্দের পর তত্ত্বাবধায়ক নিয়োগ হতে পারে। প্রধানমন্ত্রী বৈঠকে 14 দলের ক্ষোভ কমেছে। নিম্নচাপ আবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মূর্তিমান আতঙ্ক, শিমুল 20 বছর বাড়ি ছাড়া। পুড়ে যাওয়া বঙ্গবাজারে বহুতল মার্কেট নির্মাণ শুরু হচ্ছে। লোকসভার 6ষ্ঠ দফার ভোট আজ। শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশিদের বাদ দেওয়ার চক্রান্ত, অবস্থান পরিষ্কার করছে জাতিসংঘ। উইন্ডিজ ইতিহাস গড়তে চায়। পুড়ে যাওয়া বঙ্গবাজারে বহুতল মার্কেট নির্মাণ শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী আজ 4 প্রকল্পের উদ্বোধন করবেন। আরও গ্যাস পাওয়া গেল কৈলাস টিলার 8 নম্বর কূপে। দর্শকের পাশেই আমরা একটি সংবাদ দেখছি, আমি যুগে যুগে আসি। 125তম নজরুল জয়ন্তী আজ। নজরুল লিখেছিলেন আমি যুগে যুগে আসি। আজ কবির সেই আসার দিন, মানে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দের আজকের দিন আবির্ভূত হয়েছিল চিরবিদ্রোহী বীর কাজী নজরুল ইসলাম। দর্শক, এই যে যাকে বিদ্রোহী কবি বলা হয়, আসলে তিনি প্রেমেরও কবি। তার লেখা অনেক প্রেমের কবিতা, যেটি আসলে অনেকভাবেই এখনও পর্যন্ত মানুষ মনে রেখেছে, তাকে মনে রেখেছে পুরো জাতি। এবং
যত জীবন বাঙালি বেঁচে থাকবে তত জীবন কিন্তু এই বাঙালির মনে প্রাণে বেঁচে থাকবে কাজী নজরুল ইসলাম। এবং আজকেই কিন্তু তার 125তম সেই জন্মবার্ষিকী। এবং আমরা যেটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে যুক্ত আছেন নজরুল গবেষক মোহাম্মদ জিহাদুদ্দিন। জিহাদুদ্দিন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমরা যেটি বলছিলাম যে আজকে 125তম নজরুল জয়ন্তী। সেই নজরুল জয়ন্তীতে অনেকেই আসলে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলে, আবার তার প্রেমের কবিতাও কিন্তু কম নয়। তো সেক্ষেত্রে আপনি আসলে যেহেতু গবেষণা করছেন বিষয়টি নিয়ে, তো তার বিদ্রোহের যে কবিতা সেটি অবশ্যই আমরা সবসময় সব জায়গাতেই দেখি, আসলে সেই কারণেই তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। আসলে তার প্রেম নিয়ে যদি আসলে কিছু বলতেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই বিশেষ দিনে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জয়ন্তী বা জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজনে আমাকে যুক্ত করবার জন্য। আপনি যথার্থই বলেছেন, কাজী নজরুল ইসলাম নিজেই তার জবাব দিয়েছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতূর্য। তার একদিকে প্রেম আর একদিকে বিদ্রোহ। তো আপনি প্রেমের কথাটি বলতে চেয়েছেন। তার প্রেম ছিল নিখাদ, একেবারে নির্ভেজাল। সেই প্রেম মানবীয় প্রেম তো ছিলই, সেই প্রেম মানবীয় প্রেমের গণ্ডি ছাড়িয়ে সেটি একেবারে স্রষ্টার প্রেমের সাথে বিলীন হয়েছে। এবং তার প্রেম কতটুকু নির্ভেজাল ছিল দেখুন। আমরা যদি দেখি যে মাতৃভূমির প্রতি তার প্রেম কতটা ছিল, দেশের প্রতি তার প্রেম কতটুকু ছিল। তিনি দেখলেন যে একটি পরাধীন দেশ, তিনি যখন জন্ম নিলেন একটি পরাধীন দেশে, পরাধীন ভারতবর্ষ। তো মাতৃভূমিকে তিনি কতটা ভালোবেসেছেন তার প্রমাণ রেখেছেন যে তিনি আহ, এই মাতৃভূমিকে স্বাধীন করবার জন্য তিনি তার সর্বশক্তি নিয়ে আত্মনিয়োগ করেছিলেন। আমরা জানি যে পরাধীন ভারতবর্ষে, আমি যদি বলি যে একমাত্র স্বাধীন কবি ছিলেন তিনি, তাহলে মোটেই অতিউক্তি করা হবে না। কারণ তিনি দেখুন যে তিনি আহ, দেশকে স্বাধীন করবার জন্য, মানুষকে মুক্ত করবার জন্য, সব ধরনের কুসংস্কার থেকে সবাইকে বের আনবার জন্য, একটি সুন্দর পৃথিবী সবাইকে উপহার দেওয়ার জন্য তিনি কিন্তু বিদ্রোহ করেছেন। এই বিদ্রোহের উল্টো পিঠেই হচ্ছে প্রেম। প্রেম ছিল বলেই তিনি বিদ্রোহ করেছেন। যত জায়গায় তিনি দেখেছেন যে তার প্রেমময় বস্তু, তার প্রেমময় ঠিকানাগুলো অন্যায়ের শিকার, জুলুমের শিকার, তত জায়গায় তিনি বিদ্রোহ করেছেন। যেমনটি আমি বলছিলাম যে দেশের প্রতি তার প্রেম। 1922 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর তারিখে আপনারা জেনে থাকবেন যে তার নিজের সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায়, আজকে যেমনটি আপনি প্রায় সকল সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম আপনি পড়ছিলেন, এই যে সংবাদপত্র, এই সংবাদপত্রের কিন্তু আমরা বলবো যে পায়োনিয়ার ছিলেন কাজী নজরুল ইসলাম। যে তিনি তার নিজের সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় 1922 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর তারিখে গোটা ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করেন তিনি। এই যে স্বাধীনতা ঘোষণা করলেন, এগুলো কিন্তু তার দেশের প্রতি প্রেমের অংশ। প্রেম ছিল বলেই, তার প্রেম নির্ভেজাল ছিল বলেই কিন্তু তিনি দেশের মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য তিনি সর্বশক্তি তিনি নিযুক্ত করেছিলেন। দেখুন, তার যে প্রেম, আমরা যদি মানবীয় প্রেমের কথা বলি তাহলে দেখবেন যে একটি দুটি গানের কথা যদি বলি, যে মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। তিনি তার প্রেয়সীকে সাজাতে চেয়েছেন কেমন করে? প্রকৃতির এই যে সুন্দর সুন্দর বস্তুগুলোকে দিয়ে তিনি তার প্রেয়সীকে জনাব তিনি জিহাদুদ্দিন, প্রথমে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। আমরা আসলে নিশ্চয়ই যে দেখছিলাম যে আসলে তার যে শুধু প্রেম, বিদ্রোহ সব কিছুই আসলে তাকে ঘিরে আসলে বলতে গেলে তিনি যেমন লিখে গিয়েছেন, বিদ্রোহ করে গিয়েছেন, প্রেমও লিখে গিয়েছেন, তাকে নিয়ে বলতে গেলে আসলে এই স্বল্প সময়ে আসলে তাকে বলতে গেলে আসলে তাকে ছোট করা হবে। আমাদের সময় ঠিক। একেবারেই কম, আপনার কাছ থেকেও ক্ষমা হ্যাঁ, চেয়ে নিচ্ছি। তো আমরা আসলে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, ফলে আমরা অন্য কোনো সময় আবার আপনাকে নিয়ে নিশ্চয়ই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে যেহেতু আমাদের সময় একেবারেই কম, সে কারণে আজকে আপনার কাছ থেকে বিদায়। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল গবেষক মোহাম্মদ জিহাদুদ্দিন। কথা বলছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেম নিয়ে। আমরা দেখেছি শুধু প্রেমের ওনার বিদ্রোহের বিষয়গুলো সামনে চলে আসে, এবং সেই কারণেই তিনি কারারুদ্ধ হয়েছেন, এবং সেটি নিয়ে তার লেখাও রয়েছে বিটিভিতে, সেটি নিয়ে নাটকও প্রচার করা হবে। সেটি আসলে লম্বা সময় আলোচনা করি। দর্শক, আমার হাতে বেশ কিছু পত্রিকাও রয়েছিল, কিন্তু সময় একেবারেই যেহেতু কম, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে আমাদের যেই অনুষ্ঠানে। আমরা
যে আমাদের শেষ একটি পত্রিকা মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শেষ করবো। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে এই মুহূর্তে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আমরা জানার চেষ্টা করছি। 2 MRT lines may miss deadline. A firefighter sprays water at blaze. The burned down at least 230 scientists at Rohingya refugee camp in Ukhia, Coxbazar yesterday. At least 10 people were reported injured while trying to flee from a cramped dwelling. Story on page 12. Ajim made some powerful enemies. Investigators say the slain MP tried to take full control of illegal gold trade in Jinaida. The Maldives suspends work visa for Bangladeshi. Even one of rise in violence in Rakhine. দর্শক, ডেইলি স্টার পত্রিকার মধ্যেও আমরা দেখছি যে আনোয়ার আজিম আনার যে হত্যাকাণ্ডের ঘটনা, সংসদ সদস্য, সেই সংসদ সদস্য হত্যাকাণ্ডের ঘটনার খবরগুলো প্রাধান্য পেয়েছে এবং এর পাশাপাশি আরও বেশ কিছু অনুষ্ঠান দেখছি আমরা। দর্শক, আজকে যেই বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল সেটি হচ্ছে আনোয়ার আজিম আনারের হত্যাকাণ্ডের যেই জেহাদ জড়িত যে কসাই, সেই তার মুখ থেকে যে বর্ণনা, সেই বর্ণনার খবরই আসলে সবগুলো পত্রিকাতে স্থান পেয়েছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসে দৈনিক পত্রিকার খবরাখবর নেশন টেলিভিশন নিয়মিত আয়োজন নেশন সংবাদ বিশ্লেষণ। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।